সবাই বাইরে চলে যায়। রাজা একা একা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। সেদিনের এই মেয়েটা কে ছিল যে কিনা আমাকে এত বড় একটা অপবাদ দিয়ে চলে গেল? আবার হসপিটালে ভুল ওষুধে পেশেন্ট মারা গেল। সেদিন আমি যে ওষুধ লিখে দিয়েছিলাম সেটাকে চেঞ্জ করলো, আর থানায় গিয়ে কোনো মেয়েই বা এফআইআর করেছে, আর আমার খাবারই বা বিষ দিল কে? এই সব কিছুর পিছনে কি একজন আছে নাকি ভিন্ন মানুষ? আসি। কেন, কি দরকার? পেশেন্টের কাছে নার্স থাকবে, এটাই স্বাভাবিক। রাজা আর কিছু বলে না। মিমি রাজার হাতে স্যালাইন লাগিয়ে দেয় আর তারপর কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এই সবের মাঝে রাজা একটাও কথা বলেনি, শুধু তাকিয়ে থেকে দেখছিল। মিমি, একটা কথা জিজ্ঞেস করি? ওমা, আপনি আবার অনুমতি নিতে জানেন নাকি? এই জন্যই কারোর সাথে ভালো বিহেভিয়ার করি না। আচ্ছা বলেন। বলবো না। আপনার কাজ শেষ, যান এবার এখান থেকে। ওকে, যান এবার এখান থেকে। কি জেদ! এত বেয়াদবি শিখেছেন কোথা থেকে? আমি বেয়াদব? নয়তো কি? আমি আপনার বড় না? কিছু বললে শুনতে হয়। আচ্ছা সরি, বলেন কি বলবেন। আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে আমার সাথে কে এরকম করছে? আমি কিভাবে জানবো বলেন? সেটাও কথা। আসতে পারি? আই। তোকে বাসায় শিফট করা হবে এক্ষুনি। তারপর রাজাকে বাসায় নিয়ে আসা হলো। মিমি, তোমার সাথে কিছু কথা ছিল, রুমে আসবে? চলো। মাইনার রুমে গেল। বলো কি বলবে? তোমাকে সেদিন বলেছিলাম না ভাইয়া সেই গার্লফ্রেন্ডের কথা? ও তো অনেক আগেই মারা গেছে, আর এই কষ্টটা ভুলতেই ভাইয়ার 7-8 বছর কেটে গেছে। আমি বুঝতে পারি ভাইয়া তোমার মাঝে একটু হলেও সুখ পায়, তাই বলছি যে ভাইয়াকে কষ্ট দিও না প্লিজ। এসব কি বলছো মানালি? কোথায় তোমরা আর কোথায় আমি? আর তোমার মাই বা কেন আমাকে মেনে নেবে? আমার মা তোমাকে প্রথম দিন থেকেই ছেলের বউ ভাবে, এটা নিয়ে ভাবা লাগবে না। জানো, তনুশ্রী আপু আত্মহত্যা করার পর থেকে ভাইয়া বাপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশে এসে নিজেই হসপিটাল বানিয়েছে। নিজে তো কথা বলেই না, মাকে বা আমাকেও আর কথা বলতে দেয় না। তার মানে এই তানুই তনুশ্রী? ভাইয়া আমাকে আদর করে মানু, আর তনুশ্রী আপুকে তানু বলে ডাকতো। কিন্তু আত্মহত্যা করলো কেন? আসলে তনুশ্রী আপুরা বৌদ্ধ ধর্মের, আর আমরা মুসলিম। আমাদের বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি আর বেশিরভাগ রিলেটিভ সবাই বিদেশেই থাকে। আর তনুশ্রী আপুরাও বিদেশে স্থানীয়। ওরা 2 বোন। ওর বাবা ছোট একটা ব্যবসা করত। তনুশ্রী আপুর সাথে ভাইয়ার মেডিকেলে পড়ার সময় থেকেই আলাপ। তারপর থেকে একটু একটু করে সম্পর্ক গাঢ় হয়ে যায়। রাজা ভাইয়া মাকে বিষয়টা জানায়। মা সেটা বাবাকে বলার পর বাবা অশান্তি শুরু করে। একদিন বাসায় তানু আপুকে নিয়ে আসলে বাবা খুব সিনক্রেট শুরু করে। তানু আপুকে ভীষণভাবে অপমান করে। তানু আপু সেটা সহ্য করতে না পেরে নিজের শরীরে বিষ ইনজেক্ট করে মারা যায়। আর একটা চিঠিতে তার কারণে আমার বাপিকে দায়ী করে। এর জন্য বাপিকে 3 মাস জেলেও থাকতে হয়েছিল। পরে জামিন করানো হয়। এইসব ঘটনার পরে ভাইয়া আর বাবার সাথে কথা বলে না, আমাদেরকেও বলতে দেয় না। রাগ হওয়াটা যদিও স্বাভাবিক, তবুও পিতামাতার সাথে এরকম করা রাজার মোটেও ঠিক হয়নি। মা ভাইয়াকে অনেক বুঝিয়েছে বিয়ে করে সংসার করার জন্য, কিন্তু রেগে যায়, কান্না করে, তাই আর বলে না। আর বাবার নাম শুনলে তো তুফান শুরু হয়ে যায়। বুঝলাম। আচ্ছা, তোমাদের হসপিটালের শেয়ারে কি কেউ আছে? না, ভাইয়া একাই সব খরচ করে করেছে সবটা। তবে ভাইয়ার অনুপস্থিতিতে সবকিছু অনেক ভাইয়া দায়িত্ব পালন করবে। এবার বুঝলাম বিষয়টি। বলে মিমি বের হয়ে যায়। রাজার রুমে যায়। মিমি আসলাম। আসুন আসুন। আমি আপনার বড় নাকি? না তো। তাহলে আপনি আপনি করেন কেন? আপনার যে কখন কি মনে হয় বুঝি না। আবার আপনি? আচ্ছা আচ্ছা, তুমি? আমার একটা অনুমতি লাগবে কিছুদিনের জন্য। দিতেই হবে, অনুমতি না করতে পারবেন না। ওকে বলো। কি?
আপনি যতদিন সুস্থ না হচ্ছেন আমি ক্লাস করব না, নার্সের দায়িত্ব পালন করব। কিন্তু আপনি কথা দিয়েছেন? আচ্ছা ঠিক আছে। রাজাকে খাবারে ওষুধ খাইয়ে দিয়ে হসপিটালে গিয়ে মিমি রাজাকে খাবার ওষুধ খাইয়ে দিয়ে হসপিটালে গিয়েই রাজার কেবিনে যায়। তারপর দেখে অনেক রাজার চেয়ারে বসে আছে, আর সামনে বসে আছে অরিন। তারা কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। মিমিকে দেখে থেমে যায়। বিরক্ত করলাম? আরে মিমি যে, না না বিরক্ত হব কেন, বরং একবারই দুজন সুন্দরী দেখে ভালোই লাগছে। আমি সুন্দর? হাসালেন। স্যার আমি কাজে গেলাম। অরিন চলে যায়। মিমি এই মিমি বসো, আমি একটু আসছি। সুযোগে রুমে একটা পেন ক্যামেরা সেট করে সেখান থেকে চলে যায়। অনেক এসে মিমিকে হার পায় না। মিমি বাড়িতে চলে আসে, এসে অরিনের ঘরে একটা পেন ক্যামেরা লাগায়। তারপর ল্যাপটপ নিয়ে সব সময় ওদের উপর নজর রাখতে থাকে। কি এত করো সারাক্ষণ ল্যাপটপ নিয়ে? সময় হলেই বুঝতে পারবে। আমার ঘুম পাচ্ছে। ঘুমাও। মানো ঘুমিয়ে পড়ে। মিমি রাজার রুমে রাজাকে দেখতে যায়। রাজা ঘুমাচ্ছে। মিমি রাজার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর এসেছে। মিমি রাজার মাথায় জলপট্টি দেয়। জ্বর কমে আসলে রাজার থেকে উঠে আসতে গিয়ে দেখে রাজা খুব সুন্দরভাবে ওর জামার একটা অংশ শক্ত করে ধরে আছে। মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে যেন কোনো নিষ্পাপ শিশু ঘুমাচ্ছে। মিমি আস্তে করেই রাজার মাথার কাছে বসে ওর হাত থেকে জামাটা ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ রাজা মিমির কোমর ঝুরিয়ে ধরে। মিমি জোরে সরতে গেলে রাজার ঘুম ভেঙে যায়। কে? আমি। ও তুমি এত রাতে আমার ঘরে, ব্যাপার কি? আপনার জ্বর আসছিল তাই। তাই কি জ্বর কমিয়ে দিয়েছো? কমিয়ে দিলাম তো। কই কমেনি তো, দেখো। মিমি রাজার কপালে হাত রেখে বলে। ওই জ্বর। রাজা মিমিকে টান দিয়ে নিজের পাশে শুয়ে দেয়। তারপর মিমির পেটের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হচ্ছে এটা? জ্বর পাসিং করছি। না ও, আমার জ্বর হলে আপনার ভালো লাগবে? না লাগার কি আছে? ওঠেন, আমি আপনার বউ না যেইভাবে আপনার সাথে এক বিছানায় রাত কাটাতে হবে। বউ হলে কাটাবে? তারপর রাজা উঠে মিমির মুখের কাছাকাছি এগিয়ে বলে। আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি কি থাকার জন্য আসছি? যদি রেখে দিই? কোন অধিকারে? তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব। কথাটা বলেই রাজা কান্নায় ভেঙে পড়ে। এভাবে কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? রাজা মিমির এক হাতে আঙ্গুলগুলোর মধ্যে নিজের আঙ্গুল ডুবিয়ে শক্ত করে ধরে। মরার কথা শুনলে আমি মরে যাব, সত্যি বলছি। হয়েছে পীড়িতের আলাপ, ছাড়ুন এবার যাই। থাকো না। ইস, মনে হচ্ছে ওনার বিয়ে করা বউ। ওইটাই বাকি, তাই না? মিমি এক ঝটকায় হাত ছুটিয়ে রুমে এসে আবার ল্যাপটপটা নিয়ে বসে। আগের ফুটেজগুলো দেখে। এ কি, অরিন কোথায়? রুম থেকে বের হয়ে কোথায় গেল? মিমির সাথে সাথে মেন গেট দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে। দারোয়ান চাচা, অরিন কোথায় গেল? জানি না মা, ও তো রোজ রাতে বাইরে যায়, বলে হসপিটালে ইমার্জেন্সি আছে। সব শুনে চলে আসে আর ভাবে থাকে অন কোথায় যায় সেটা আমার জানতেই হবে। পরের দিন। এই যে রাজাবাবু, চলেন। আমি হাঁটবো এখন? অসম্ভব। তাই মিমি রাজাকে টেনে তুলে ধরে নাস্তা টেবিলে নিয়ে আসে। বাহ, আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হবে না, আমার খাবারে ভাগ না বসালে শান্তি পাচ্ছে না। তাই না? রাজা ওর বোনের মাথায় বাড়ি মেরে বলে। আউচ আম্মু। মম, স্যারকে এখনো বেশ অসুস্থ লাগছে। আপনার এখনো 10 থেকে 12 দিন রেস্ট করা দরকার। না, উনি ঠিক আছে, আর 2-3 দিনের মধ্যেই অফিস জয়েন করতে পারবে। পারলেই ভালো। আমি খেতে পারবো না, হাতে ব্যথা। আমার তো এখানে একটু বাইরে যেতে হবে, আমিও খাওয়াতে পারবো না। বাইরে কেন, আর কোথায়? আমার একটা কাজ আছে। তুমি প্রায় এইরকম বাইরে যাও আর সারাদিন পর বাড়ি ফেরো। জিজ্ঞেস করলেও বলো না কি এমন কাজ যেটা অন্য কাউকে দিয়ে হয় না। তোর শরীর খারাপ, বিশ্রাম কর, আমি আসি। রাজার মা চলে যায় রাজার কথা জবাব না দিয়ে। সবই তো বুঝলাম, এখন তোকে কে খাইয়ে দিবে? তোর মায়া হচ্ছে, দে খাইয়ে। আমি? না না, আমি তো অরিনের সাথে কলেজে যাচ্ছি। বাই। চলো অরিন। বলেই অরিন আর মানু চলে যায়। হয়ে গেল খাওয়া, আমাকে কেউ ভালোই বাসে না। রাজা উঠতে যাবে এমন সময় কেউ ওর মুখের সামনে খাবার এগিয়ে ধরল। রাজা তাকিয়ে দেখে মিমি। খেয়ে নিন। বা ভালোই তো পারেন, নার্স ডাক্তারের সেবা করছে। আপত্তি আছে? না তো। মিমি রাজাকে খাইয়ে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে পাশে
মিমি রাজাকে খাইয়ে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে পাশে কিছু খাবার পানি জুস রেখে রুমে গেল। আবারও ল্যাপটপ হাতে নিল। নিয়ে গিয়ে দেখলো অনেকের কোলে অরিন বসে আছে, তাও কেবিনে। মিমি রীতিমতো ভিমনি খাওয়ার মতো অবস্থা। এ কি, এই কয়দিনে এত প্রেম হওয়ার কথা না? তার মানে অনেক অরিনকে আগে থেকে চিনে, কিন্তু কাউকে না বলার কারণ কি? ক্যামেরায় তো ভয়েস শুনতে পাচ্ছি না, একটা সাউন্ড রেকর্ডার রাখতে হবে। কথাটা ভেবেই মিমি অরিনের রুমে একটা রেকর্ডার সিস্টেম লাগায়। তারপরও হসপিটালে গিয়ে সুযোগ বুঝে সেখানেও রেকর্ড সিস্টেম লাগিয়ে দিয়ে বাসায় আসে। এসেই রাজার ঘরে গিয়ে দেখে রুমে রাজা নেই। বারান্দা গিয়ে দেখে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাজা। এই যে বিছানা থেকে উঠছেন না কেন? জীবন কত রং বদলায়, তাই না মিমি? মানে? কিছু না। ও কথাটা বলেই বসে পড়ে মেঝেতে, তারপর গিটারে সুর তুলে। আমাকে শেখাবেন? গিটার? হুম। এসো। মিমি রাজার পাশে বসে রাজা মিমির হাতে গিটারটা দিয়ে দেয়। রাজা মিমিকে পেছন থেকে ঝুড়িয়ে গিটারের উপরে রাখা মিমির হাতে হাত রেখে গিটারে সুর তুলে। পরের দিন সকালে মিমি উঠে দেখে রাজা ওর কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এই যে রাজা বাবু, সকাল হয়েছে, ওঠেন। সকালকে হতে নিষেধ করো। রাজা মিমিকে জড়িয়ে ধরে ঘুমো ঘুমো গলায় বলে উঠে। মিমি রাজার হাত ছুটিয়ে রুমে আসে। সব কাজ ভেস্তে গেল। কোথায় ভাবলাম অরিনের পিছু নিব, রাতে পাজিটার কাছে গিয়ে সব ভুলে গেছি। দেখে তো বিকাল থেকে এই পর্যন্ত কি হলো। ল্যাপটপ খুলে, এমা আমি কিছু দেখিনি। কি বেহায়া রে বাবা, লাজ লজ্জা কিচ্ছু নাই। ও আমি দেখছি এইটাই বা ওরা কিভাবে জানবে? দোষ তো আমারই। কি ব্যাপার মিমি, একা একা কি বকছো? মিমি ল্যাপটপটা বন্ধ করে। কি না? ভাইয়া ল্যাপটপ চাচ্ছে, দাও। না। আস্তে, কানের মাথা তো শেষ করে দিলি। বলছিলাম কি, এখন আমি কাজ করছি, 2 দিন পরে দিই। 2 দিন পর? না মানে আমি কিছু জানি না, তুমি কি বোঝাতে পারলে বুঝিয়ে এসো। এই না না, আমি কেন, তুমি যাও। পারবো না, ওর কাছে গেলেই ছাড়ি শুনতে হবে। গেলাম আমি। মানু, এই মানু, যেও না। শোনো না, যা চলে গেল। থুরো, কে কার কথায় কান দেয়? আমি আমার কাজ করি। মিমি আবার ল্যাপটপটা অন করে। এবার শোনা যাচ্ছে। সাউন্ড রেকর্ডারটা ভালোই কাজে দিয়েছে। মিমি রেকর্ডে যা যা শুনতে পেল। এভাবে আর কতদিন অনিক? কুল ডাউন জেসি, কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আসতে বলো, আমাকে এখন অরিন বলেই ডাকবে। জেসিকা নামটা আমি প্রতিশোধের আশায় সমাধি দিয়ে দিয়েছি। ওকে বেবি, তোমার প্রতিশোধ আর আমার অধিকার দুটোই আমরা দুজনে মিলে আদায় করব। বেবি, লাভ ইউ। লাভ ইউ টু। অনেক একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে। কে তুমি? অরিন? আমার স্বাদ সিদ্ধ হলে আমি অনেককে তোমার আর চিনবে না। কেউ একজন ওদের ক্যাবিনে কড়া নাড়ে। কে তুমি অরিন? আমার স্বাদ সিদ্ধ হলে আমি অনেক তোমাকে আর চিনব না। আসুন। গেট খুলে দেখে ওদের ক্যাবিনে একজন মহিলা আসছে। মা কেমন আছেন? বসুন। অনেক তারপর কাউকে ফোন করে চা আনতে বলে। রেকর্ড থামিয়ে, এই মহিলা কি করে অনিকার মা হয়? আমি তো রাজার ফুপির ছবি দেখেছি, তাহলে ইনি কিভাবে? না, বাকিটা দেখি। অনেক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মহিলাকে। মামুনি, ভালো আছো? কেউ আসতে দেখেননি তো? না, আমি গাড়ি পাঠাচ্ছিলাম। আচ্ছা মা, আমি দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। মিমি। মিমি রাজার আওয়াজ শুনে তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে দেয়। জি। কি? কই কি? আমার ল্যাপটপ কই? আমি জানি না। মিমি ওর পেছনে বালিশের নিচে লুকিয়ে রাখে। বলে ওঠে, সত্যি জানো না? তা নয়তো কি, আমি মিথ্যা বলছি? উপস, ইটস ওকে, আমি খুঁজে নিব। হ্যাঁ যান, পেলে তো? কি বললে? কই কিছু না তো। বলছিলাম কি একটু। রাজা মিমির কাছে গিয়ে 2 হাত বিছানায় রেখে মিমি খুব কাছে যায়। তুমি? আমি?
মিমিতেও নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। আমার আপনার। রাজা আরও কাছে গিয়ে মিমির কাঁধের কাছে মুখ নিয়ে যায়, আর রাজার নিঃশ্বাসগুলো মিমির কাঁধে পড়ছিল। রাজা যতই কাছে যায় মিমি ততই নিচু হতে থাকে। একসময় মিমি বালিশে মাথা রেখে শুয়ে যায়, আর রাজা মিমির উপর নিজের ভর সামনে রাখে, বলে, তুমি আমি আপনার। তুমি আমার ল্যাপটপটা বালিশের নিচে লুকিয়ে রাখছো, সেটা বলনি কেন? রাজা বালিশের নিচে হাত ঢুকিয়ে ল্যাপটপটা বের করে নিয়ে চলে যায়। মিমি আবুল বনে হাঁ করে রাজার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ পর ধ্যান ভাঙল। ল্যাপটপ? মিমি দৌড়ে রাজার রুমে গিয়ে রাজার হাত থেকে ল্যাপটপটা নিয়ে বুকে জড়িয়ে ধরে। স্টেন্স, হোয়াট দ্য হেল? রেগে যাচ্ছেন কেন? তোমার সাহস হয় কী করে আমার হাত থেকে ল্যাপটপ কেড়ে নেওয়ার? আপনি যত যাই বলুন না কেন, আমি দিতে পারবো না মানে পারবো না। মিমি আসতে যাবে এমন সময় রাজা মিমির হাত ধরে হ্যাচকে টান দেয়। রাজা নিজের ব্যালেন্স হারিয়ে মিমিকে নিয়ে জোরে বিছানায় এসে পড়ে, আর ওদের দুজনের ভার সহ্য করতে না পেরে নিজের ব্যালেন্স হারিয়ে ভেঙে যায়। ও মা গো, মরেই গেলাম গো। রাজা আর মুখটা একটু রাগে রাগে ভাব নিয়ে বলে, এই যে আপনি জাহান্নামের আগুনে পড়েননি, সো এতটা চেঁচামেচির কিছু নেই। রাক্ষস একটা। মা গো, হাত পা গুলো ছুটে গড়াগড়ি খাচ্ছে মনে হচ্ছে। এ মা, আমার হাত পা ভেঙে গেলে আমার তো বিয়ে হবে না। গরিব মা ভাইয়ের কাছে সারা জীবন থাকতে হবে। এখন কি হবে আমার? আমি তো পা নাড়াতে পারছি না। ও ইউ জাস্ট শাট ইউর মাউথ। রাজা ধমক দিলে মিমি চমকে ওঠে। ভাঙলে আমার ভাঙবে, লোকের কি আসে যায়। চুপ করতে বলেছি, কানে কথা যায় না? এত কথা বলেন কিভাবে? বিরক্ত লাগে না? মিমি মুখে আঙ্গুল দিয়ে মাথা নাড়িয়ে রাজাকে দেখে চুপ করে মনে মনে বলে, আমি তো মানুষ, তাই এত কথা বলি। রাক্ষস হলে বলতাম না। দেখি কোথায় লেগেছে। এইখানে। মিমি পাটা নিয়ে রাজার মুখের সামনে এগিয়ে ধরে দেখালো, আর রাজা রাগি চোখে তাকালে পা নিচে নামিয়ে নেয়। রাজা মিমির পায়ে ওষুধ লাগিয়ে কোলে করে ভাঙা বিছানার বাইরে এনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে খাট খুলে বারান্দায় রেখে আসে। হাত মেঝেতে বিছানা পারে। তারপর মিমি হাত দিয়ে বিছানায় যাওয়ার জন্য ইশারা করে রাজা মিমিকে এই বিছানায় নিয়ে যায়। শোনেন না, কি হয়েছে? ল্যাপটপটা দেন না একটু। কেন? আমার কাজ আছে। কোনো কাজ নেই, চুপ করে শুয়ে থাকো। অনেকদিন আম্মুকে দেখি না। আমার অসুস্থ মা না জানি কি অবস্থায় আছে, তাই ভিডিও কল দিতাম, ফোনে প্রবলেম দিচ্ছে। রাজা কিছু না বলে ল্যাপটপটা দিয়ে দেয়। মিমি ল্যাপটপটা হাতে পেয়ে মনে মনে মহা খুশি হয়ে যায়। সে অনেক আর অরিনের পরের ঘটনা দেখতে থাকে। অরিনের রুমের ফুটেজে দেখছে অরিন কারোর সাথেই কথা বলেছে। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। বারবার একটা উটকো ঝামেলা রাজাকে বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু কতদিন? মিমি বেশি বাড়াবাড়ি করলে ওকেই সরিয়ে দেবো আগে। মিমি এসব শুনে খুব ভয় পেয়ে যায়। রাজার রুমে কিছু ফল আর জুস হাতে নিয়ে দেখে মিমি খুব ঘামছে আর ঘাবড়ে আছে। কি হয়েছে? এনি প্রবলেম? মিমি রাজার মুখের দিকে তাকিয়ে আছে। কি দেখছো? আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আমি চলে এসেছি। রাজা ঠাস করে মাথায় বাড়ি দেয়। তো কি নাচবো? মারলি কেন বিজি মুখ? ছুচো একটা। চিড়িয়াখানার বাদর। এই দাঁড়া দাঁড়া, ওর পায়ে কি ওটা? আর তোর খাট কই গেল? তোর বান্ধবী মোটা হয়ে গেছে, তাই বসার সাথে সাথে খাট ভেঙে পড়ে গেছে। কি? আমি মোটা? আল্লাহ, এই একটা রহম তোমার উপর করেনি। হব, আমিও মোটা হব একদিন ইনশাল্লাহ, সেদিন দেখে নিব। ওহো রে, খাট ভেঙে পায়ের এই অবস্থা। ল্যাপটপের কাজ শেষ? এই নেন। রাজা বেশ অবাকই হলো। একটু আগেই ল্যাপটপের জন্য জীবন দিয়ে দিচ্ছিল, আর এখন ফিরিয়ে দিচ্ছে। না থাক, আপনি বরং খোড়া মানুষ নাটক দেখেন। নিজের জন্যই তো। আমার খিদে পেয়েছে, কে আসি। মানু খাওয়ার জন্য ছুটে গেলে রাজাও মানুর পিছনে ছুটে যায় ওর খাবার কেড়ে খাওয়ার জন্য। রাজার ছোটবেলার অভ্যাস। যাক বাবা, ভালোই হলো, বাকি কাজটা শেষ করতে পারবো। না কিরে মা, পায়ে নাকি চোট পেয়েছিস দেখি? আন্টি, তেমন কিছু না। আমি আজ একটু আবার বাইরে যাব, কাজ আছে রে। আর নিজের খেয়াল রাখিস। আমি মানালিকে বলে যাব, যা লাগবে ওর কাছ থেকে নিয়ে নিবি। আজ আন্টি আমাকে নিজের মেয়ের মতো তুই তুই করে ডাকছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এত ভাবতে হবে না, আপনি তাড়াতাড়ি আসবেন রাতে, না হলে কিন্তু আপনার ছেলে আবার কাহিনী বানাবে। সে আর বলতে, আচ্ছা আসি। রাজার মা চলে যায়
ওকে দেখে। কি খাওনি যে? ল্যাপটপ নিয়ে মগ্ন। এই যে কিছু বলছি। রাত কা নশা আভি আঁখ সে গায়া নেহি। ও ও ও কি হচ্ছে, খাননি কেন? রাজার মা চলে যায় ওকে দেখে। মিমি হাত দিয়ে গানের তালে আস্তে আস্তে বলল, ক্ষুধা নাই। পায়ে লেগে যাবে। এভাবে লাফালাফি করছেন কেন? গানটা সেই না? ডার্টি, হোয়াট এ ল্যাঙ্গুয়েজ। সেভেস। আপনার প্রিয় নায়ক নায়িকা কে? উত্তম কুমার আর সুচিত্রা সেন। এমা ব্যাকডেটেড কাকু। কেন আপনার কারা প্রিয়? ইমরান হাশমি আর জ্যাকলিন। এমনি অশুভ বলি? ঠিকই বলি। ইমরান হাশমি আর জ্যাকলিন। অসভ্যের কি আছে? থাকতেন বিদেশে, লেখাপড়াও বিদেশে, মাকে মোমবাতি রাখেন, আর ফিল্মের সময় এই অবস্থা। ইউ আর সো ইরিটেটিং পারসন। আমি জানি, আপনি এখন আসতে পারেন। লিসেন, এটা আমার বেডরুম, সো আমি থাকি বা যাই সেটা আমার ব্যাপার। বলেই রাজা মিমির পাশে শুয়ে একটা কোলবালি জড়িয়ে ধরে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। মিমি ফল খেতে খেতে বলে, এটা কেমন সভ্যতা? একটা মেয়ের পাশে এক ঘরে শুয়ে আছেন? রাজা মুখ ঘুরিয়ে মিমির দিকে তাকিয়ে বলে, প্রবলেম? হ্যাঁ। যেতে পারেন। মিমি রাগে তাকায় আর সব খাবারগুলো খেতে থাকে আর বক বক করে। যেতে পারলে তো চলেই যেতাম, আমার কোনো শখ নেই জন্তুদের সাথে থাকার। রাজা রেগে গিয়ে উঠে মিমিকে কোলে করে নিয়ে গিয়ে মানের রুমের বিছানায় জুড়ে রেখে বের হয়ে নিজের রুমে চলে যায়। কত বড় বেয়াদব দেখেছো? লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। তুমি ওর রুম থেকে ল্যাপটপটা নিয়ে আসো। মানু ল্যাপটপটা নিয়ে জোরে দৌড়ে মিমির কাছ থেকে এসে লুকায়। দে ল্যাপটপ। না, দিব না, ভাগেন। দিবে না মানে? মিমি মানুর হাত থেকে ল্যাপটপটা নিয়ে নিজের কোলে রেখে বালিশ চাপা দিয়ে নিয়ে বসে। পারলে নিয়ে নেন। রাজা মানুর দিকে তাকিয়ে, আমি মেয়েদের কাছে যাই না। রাজা রুম থেকে হনহন করে রেগে চলে যায়। এরই মধ্যে অরিন রুমে আসে। নিজেও রেস্ট নেওয়ার ব্যবস্থা করে নিয়েছো দেখছি। হ্যাঁ গো, অযথা জানোয়ারের মতো মানুষের পেছনে ছুটে লাভ কি বলো? মানে? না, কিছু না। মানে আমার ফেস প্যাকটা পাচ্ছি না, তুমি দেখেছো? না গো। ওকে, এই জন্যই আসছিলাম। অরিন চলে যায় নিজের রুমে। অরিন রেডি হচ্ছে, কোথাও যাবে, সেজন্য প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর রাজার মাও আসেনি বাসায়। এদিকে মিমি ক্যামেরায় দেখে নিয়ে অরিনের পেছনে যাওয়ার জন্য প্ল্যান করে। যেই ভাবনা সেই কাজ। মাঝখানে পা নিয়ে খোঁড়াতে গিয়ে আগেই বাড়ির পেছনে ঢুকে ঘাপটি মেরে বসে থাকে। অরিন গাড়ি একাই ড্রাইভ করে নিয়ে গিয়ে একটা হোটেলের সামনে গিয়ে থামে। মিমি ও অরিন নামার সাথে সাথেই নেমে যায়। হোটেলের সামনে কিছু চেয়ার আর টেবিল রাখা, সেখানে একজন মেয়ে আর দুজন ছেলে বসে আছে। মহিলার মুখ দেখা যায় না, পেছন ফিরে আছে। আর ছেলেটার মুখও দেখা যাচ্ছে না, শুধু লোকটার মুখ দেখা যাচ্ছে। অরিন গিয়ে লোকটাকে জড়িয়ে ধরে। মিমি আড়াল থেকে ওদের সব কথা শুনছিল। ড্যাড, আজ আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কাজ অনেক বাকি, বাড়িও ফাঁকা, বুড়িটা বাসায় নেই। ওকে জেন্স, তোমার আম্মু এখানে থাকতে চাইছে না, বোঝাও কিছু। ও মা, শুধু শুধু ভয় পাওয়ার মানেই হয় না। মিমির কাছে এই গলাগুলো প্রায় সবই পরিচিত লাগছিল। এটা তো সেই মহিলা যার সাথে অনিক আর অরিন কথা বলছিল। তার মানে এটা অরিনের মা আর ওটা বাবা। এ কি, এটা তো অনিক। আমি চাই আপনার প্রতিশোধ পূরণ হোক, আর আমার উদ্দেশ্যও তাই। এইভাবে ভয় পেয়ে পালিয়ে যাবেন না প্লিজ। নো মাই সান। তার মানে এই সেই মহিলা যে কিনা রাজার বিরুদ্ধে থানায় জিডি করেছিল। ড্যাড, আমাকে যেতে হবে, সুযোগ পেলেই কাজ সেরে ফেলতে হবে। আচ্ছা অনিক, রাজা তো তোমার আপন মামাতো ভাই, তাই না? হুম। তাহলে ওর সাথে এরকম বেইমানি করতে তোমার খারাপ লাগছে না? আরে রাখো তো খারাপ লাগা। ও মামার সাথে ঝামেলা করে দেশে ফিরে সব সম্পত্তি একা ভোগ করছে। আমার মা মামার একমাত্র বোন, তার কি আমার মায়ের কি এই সম্পত্তির উপর অধিকার নেই? সারা জীবন আমার মামা শুধু নিজের স্বার্থ দেখেছে। আমার একটা ছোট বোন ছিল, ওকে মামা নিয়ে গিয়ে কি জাদু করছে, ও আমাদের কাছে আসার নামই নেয় না। এই জন্য মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে।
হুম, বুঝলাম। তাই বলে এই জন্য রাজাকে মেরে ফেলতে দুবার ভাবছো না, বা আমাকেও বাধা দিচ্ছ না? কেন, রাজার উপর তোমার মায়া বসে গেছে নাকি? না, তেমন কিছু না। আজও আমার বোনের মরা মুখটা আমার চোখের সামনে ভাসে। কতটা কষ্ট পেলে মানুষ নিজের জীবন দিয়ে দেয়। আর কিছুদিন তারপর সব জ্বালার অবসান ঘটবে। তার মানে এই অরিন জেসি তনুশ্রী বোন, কিন্তু দোষ করলো রাজার বাবা আর মরতে হবে রাজাকে। এটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দিব না। অরিন অনেককে বাসায় দিয়ে অরিন বাসায় যায়। মেয়ে পেছনে রান্নাঘরের জানালা দিয়ে বাড়ির ভেতরে গিয়ে দেখে রাজা উল্টো দিকে মুখ ঘুরিয়ে কি যেন করছে রান্নাঘরে। শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকালে মিমিকে দেখে। এ কি, পায়ে ব্যথা নিয়ে রান্নাঘরে কি করছো তুমি? মিমি প্রথমে খুব ভয় পেয়ে যায়, পরে রাজার কথা শুনেই মনে মনে শান্তি পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজার মা আসে আর রাজা যায় দরজা খুলতে। কোথায় গিয়েছিলেন মিসেস চৌধুরী? আসলে আমার এক বান্ধবীর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই দেরি হয়ে গেল। বাবা, রাগ করিস না। ও আচ্ছা, তাই বুঝি। মা আমাকে মিথ্যে বলে লাভ নেই। তুমি প্রায় এইরকম কোথাও একটা যাও, আর কোথায় যাও সেটা আমাকে দিয়ে ঘাটিও না প্লিজ। রাজার কথা শেষ করেই রাগে ফুলতে ফুলতে চলে যায়। রাজার মায়ের পেছন পেছন অরিনও বাসায় ঢুকে যায়। মিমি খোঁড়াতে খোঁড়াতে এই রুমে যায়। এইভাবে না হাঁটলেই চলছে না বুঝি? মানু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমার বিয়ে নাকি? মজা করো না, দরজাটা লাগিয়ে এসো। মানু দরজাটা লাগিয়ে এসে মিমির পাশে বসে। মিমি মানুকে সব করে বলে মানু তা শুনে ভয় পেয়ে যায়। মিমি মানুকে দিয়ে প্রমিস করিয়ে নেয় এটা যেন সে কাউকে না বলে। মিমি ঠিক করে সে অরিনের সাথে কথা বলে বিষয়টা মিটিয়ে নেবে। অরিন, অরিন। হ্যাঁ স্যার, বলুন। তুমি অনেককে বলে দিও আজ থেকে আমি অফিসে জয়েন করব। তাহলে তো আমার ভালোই হয়। এই চার দেওয়ালে তোমাকে কিছু করতে পারছি না আমি। কি হলো, শুনতে পেয়েছো? জি স্যার, বলে দিব। রাজা রেডি হয়ে খেয়ে অফিসে বের হয়ে যায়। অরিনা আর মানু আজ আলাদা আলাদা বের হয় রাজার আগে। রাজার আগে। মানু অরিনকে ভয় পেতে শুরু করে, তাই অরিন থেকে দূরে থাকে বেশি। অফিস থেকে রাজা বাড়ি ফেরার সময় হঠাৎ গাড়ির ব্রেক কাজ করছিল না। সে অনেক চেষ্টা করে গাড়িটাকে একটা গাছের সাথে লাগিয়ে থামায়। মাথায় অনেকটাই কেটে যায়। কোনোভাবে বাড়িতে আসে। এ কি হয়েছে তোর বাবার? রাজার মা রাজাকে ধরে নিয়ে রুমে যায় আর হাউমাউ করে কাঁদতে থাকে। রাজার মায়ের কান্না শুনে মিমি রাজার রুমের দিকে যায়। কি হয়েছে ওনার? আরে কিছু হয়নি, আমি ঠিক আছি। মাথা থেকে তো অনেক রক্ত ঝরছে তো। ঠিকই তো, কিছুই হয়নি। মিমি কথা বলতে বলতে মেডিসিন বক্স নিয়ে এসে রাজার পাশে বসে, মাথায় ব্যান্ডেজ করে দেয় আর বলে, কিভাবে হলো? গাড়ির ব্রেক ফেল। নতুন গাড়ির ব্রেক ফেল মানে? গাড়ি কি জোরে চালাচ্ছিলেন? না, নর্মালি ছিল। তাহলে কিভাবে এটা সম্ভব? আমিও বুঝতে পারছি না। মানু আর অরিন বাসায় এসে কাউকে না দেখে রাজার রুমে গিয়ে দেখে রাজার রুমেই আছে সবাই। কিভাবে হলো এই অবস্থা? ব্রেক ফেল। সাবধানে ড্রাইভ করতে বলি। কে শোনে কার কথা? এইরকম হলে তো মরে যাওয়ার কথা। আপনি কিভাবে বেঁচে গেলেন? কোনোভাবে একটা গাছে গাড়ি আটকেছিলাম। অনেক প্রশ্ন শুনে মিমি আর মানু হাঁ করে তাকিয়ে আছে। মিমি বুঝতে বাকি থাকে না এটা অরিন আর অনেকের কাজ। ওরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিমি রাজার রুমে ওর বেডে মাথার পাশে বসে আছে। মিমি। হ্যাঁ বলেন, কিছু লাগবে? আমি না কারোর সাথে কিছু শেয়ার করতে পারি না। মনের ভেতরটা খুব ভারী ভারী লাগে। আমাকে ট্রাস্ট করেন? সব থেকে বেশি। তাহলে কথা চেপে রাখেন কেন? সব বলবেন। বলবো। অনেক কিছু বলার আছে তোমাকে। মিমি রাজার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ করেন। ভেজিটেবল স্যুপ? ইয়াক, আমি খাবো না। মিমিও তেমন জোর করে খাইয়ে দেয়। রাজা মুখ বিকৃতি করে খেয়ে নেয়। ঘুমান এবার। ঘুম আসবে না। আসবে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমান। মিমি রাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলগুলো নিয়ে মুঠো করে ধরছে আর ছাড়ছে। রাজা এক হাত দিয়ে মিমির একটা হাত ধরে রেখে ঘুমিয়ে যায়। মিমি আস্তে করে রাজার থেকে সরতে যাবে, ঠিক সেই সময়ে রাজা মিমির হাতটা আরও শক্ত করে ধরে। মিমি উপায় না পেয়ে
রাজার পাশেই বসে থাকে। হঠাৎ বাইরে খুব অন্ধকার ঘুনে সন্ধ্যাবেলায় খুব বাতাস শুরু হয়। এই সেরেছে, আমার জামা কাপড় সব ছাদে দেওয়া আছে, আর রাজারগুলোও তো ছাদে। সব আবার উড়ে গেল না তো? মিমি রাজাকে কোনোভাবে ছাড়িয়ে দৌড় দিয়ে ছাদে যায়। গিয়ে দেখে কাপড়গুলো সব উড়ে যাচ্ছে। মিমি একটা একটা করে কাপড়গুলো তুলে সিঁড়ির দিকে মিমি একটা একটা করে কাপড়গুলো তুলে সিঁড়ির কাছে ঘরে রেখে আসে। এ কি, রাজার নীল রঙের শার্টটা কই? এই সেরেছে, আমাকে কাছেই চিবিয়ে খাবে, ওটা ওর প্রিয় শার্ট ছিল। মিমি ছাদের দিকে এদিক ওদিক ভালো করে দেখে। হঠাৎ ওর নজর পড়ে ছাদের পাশে বিরাট আমড়া গাছের উপর। পেয়েছি, ওই তো শার্ট। মিমি এদিক ওদিক খুঁজে একটা লাঠি পায়। যদিও লাঠিটা দরকারের তুলনায় ছোট, তাও মিমি চেষ্টা করতে থাকে। হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে লাগে। এমন সময় রাজা এসে মিমির হাত ধরে টান মেরেই বুকে জড়িয়ে ধরে। একটু পর মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা আর আগে লাল হয়ে গেছে। কমন সেন্স টুকু নেই? এতটুকু লাঠি দিয়ে এত দূরে শার্ট নেওয়ার জন্য মরতে বসেছিলে? বাসায় কি কাজের জন্য লোকের অভাব? দারোয়ান বা মালিক কাকাকে বললেই হতো, মন চাচ্ছে একটা থাপ্পড় লাগাই। আমি তো তোমার কিছু হয়ে গেলে তোমার ভাইয়া মা ওদের কাছে কিভাবে মুখ দেখাতাম আমি যে দায়িত্ব নিয়ে এখানে তোমাকে নিয়ে এসেছি, তুমি জানো না সেটা? অ্যান্সার মি ড্যাম ইট। রাজা মিমির কাঁধে দুই পাশে হাত ধরে জোরে ঝাঁকুনি দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করে, আই এম সরি, আমি বুঝতে পারিনি আপনি এত রাগ করেছেন কেন। আমার তো কিছুই হয়নি। আমি না ধরলে কি হতো? বলো কি হতো? আপনার শরীর ভালো না, প্লিজ রুমে চলেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত ঠান্ডা বাতাসে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিজেকে নিয়ে ভাবো না তো, তাই নাটক করো না। যারা নিজেকে নিয়ে ভাবে না তারা অন্যকে নিয়ে কিভাবে ভাবতে পারে আমার জানা নাই সত্যি। আচ্ছা, আমারই ভুল হয়েছে। এবার তো চলুন। রাজা মিমির পাশ থেকে সরে গিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে দুই হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। মিমি চিৎকার করে অনেক ডাকাডাকি করলেও রাজা কথা কানে তোলে না। মিমি রাজার কাছে যায়। এই যে শুনছেন? জোরে একটা মেঘের গর্জন শুনে মিমি রাজাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাজা দুই হাত দিয়ে মিমির দুই হাত ধরে গলা ঘুরিয়ে পেছনে মিমির দিকে তাকিয়ে দেখে মিমি চোখ বন্ধ করে রাজার বুক খামচে ধরে আছে। রাজা দুই হাত দিয়ে মিমির দুই হাত ধরে গলা ঘুরিয়ে পেছনে মিমির দিকে তাকিয়ে দেখে মিমি চোখ বন্ধ করে রাজার বুক খামচে ধরেছে ভয়ে। রাজা মিমিকে কোলে নিয়ে নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তারপর মিমিকে শাড়ির একটা সেট দিয়ে বলল, চেঞ্জ করে এসো। শাড়িটার রং হলুদ, আর ব্লাউজটা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কাটিং দিয়ে ডিজাইন করা। যদিও বাচ্চাদের হাতা কাটা জামার মতো, তবুও সোনালি রঙের ব্লাউজটা অন্যরকম এক কারুকার্য শোভিত করেছে। মিমি চেঞ্জ করে এসে দেখে রাজা টাওয়াল দিয়ে পেছন ঘুরে মাথা মুছে। গায়ের জামাটা খোলা, একটা 3/4 প্যান্ট পরে আছে। এলোমেলোভাবে চুলগুলো মুছে মিমি বেশ মুগ্ধ হয়ে দেখছিল। কি অপূর্ব রূপ রাজার, সত্যি যেন কোনো রাজপ্রাসাদের রাজা। রাজা সামনে ঘুরে মিমিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, আর মিমির শাড়ি টেনে টেনে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। মিমির বেশ লজ্জা লাগছিল, কারণ ব্লাউজের হাতা নেই, আর ব্লাউজের পেছনের ফিতেও তো ও বাঁধতে পারেনি। সত্যি অমায়িক, নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলছি আমি। কি মায়াবী দুইটা চোখ, লাজুকলতার মতো মুখ, লম্বা চুল, বেয়ে পড়া প্রতিটি পানির ফোঁটা যেন তাকে ছুঁয়ে ধন্য হয়ে যাচ্ছে। আমি যাই, রাত হয়ে গেছে, কারেন্ট নাই, বাসায় সন্ধে প্রদীপ দিতে হয়। এখানে চার্জার আছে তাই চোখে দেখতে পাচ্ছ, বাইরে গেলেই পরে এই ভাঙা পা আবার ভেঙে দিবে। আর চার্জারের আলো তো কমে এসেছে এই বন্ধ হলো বলে। তো কি আমি অন্ধকারে আপনার সাথে থাকবো নাকি? মনে হচ্ছে প্রথম থাকছো। শয়তান। তারপর মিমি বের হওয়ার জন্য পেছনে ঘুরেছে। সে সময় রাজা ছিপা গলায় বলে, ঘরের মাঠ খোলা। মিমি রাজার কথা শুনে তাড়াতাড়ি দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। রাজা আস্তে আস্তে মিমির কাছে যায়। তারপর সামনে থেকে মিমির কাঁধের উপর দিয়ে পেছনে তাকিয়ে হাত পেছনে নিয়ে মিমির ব্লাউজের ফিতা বেঁধে দেয়। রাজার ফর্সা বুকে কালো লোমগুলো মিমির মুখের সামনে ছিল, তাই তার নজর বারবার রাজার বুকেই যাচ্ছিল। রাজা বিষয়টি খেয়াল করে, মিমির কানে মুখ লাগিয়ে বলে, জায়গায় লাগবে নাকি, এভাবে দেখছো যে? কই দেখছি। নজর পড়তে দিও না, সামনে রাখো। আর শাড়িতে সত্যি তোমাকে একটু বেশি হট লাগে।
কথা শেষ করতে না করতেই মিমি দুই পাশের দেয়ালে হাত রেখে এক হাত দিয়ে মিমির মাথায় আস্তে করে ধরে। আমার খুব খারাপ লাগছে, আমি আমার ঘরে যাব। রাজা মিমির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, কেন খারাপ লাগছে? জানি না, আমাকে যেতে দিন, ছাড়ুন। এমন সময়ে মানুষে দেখে রুম অন্ধকার, তাই সে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া, কই তুই? তোর অন্ধকারে কিছুই তো দেখা যাচ্ছে না। অতঃপর মানু সাড়া না পেয়ে চলে যায়। তবে রাজা আর মিমি মানুর ভয়ে দুজন দুজনকে শক্ত করে ধরে আলমারির পিছনে লুকিয়ে যায়। এই ছাড়ুন তো। কেন ধরলে কি হয়ে যাবেন? না, আমি ধরলে আমার ফুসকা পড়ে শরীরে। রাজা মিমির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কেন আমি কি আগুন? না, আপনি ধরলে আমার ফুসকা পড়ে শরীরে। জানি না। কত মেয়ে আগুনে জ্বলতে চায়, তোমার তো কপাল ভালো, আগুন নিজেই কাছে এসেছে। ঢং দেখলে বাঁচি না। মিমি ধাক্কা দিয়ে রাজাকে ওর থেকে সরিয়ে দেয়, আর রাজা মাথার চুলগুলো নাড়াচাড়া করতে করতে হেসে ওঠে। আর মিমিতেও কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। এমা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো, কিন্তু কোথায় ছিলে? আমি সারা বাড়ি খুঁজলাম। আমি ছাদে কাপড় নিতে গিয়ে ভিজে গেছি, চেঞ্জ করে আসলাম। আচ্ছা, মাকে দেখিয়ে এসো যে শাড়ি পরেছ। মায়ের ঘরে আলো আছে? না, সারা বাড়িতে লোডশেডিং, আর সোলার প্যানেলও ভিজে গিয়ে কাজ করছে না। চার্জারগুলো লং টাইম চলে বন্ধ হয়ে গেছে। আর মোমবাতি আছে, কিন্তু রান্নাঘরে কে যাবে? আমি পারবো না, এই অন্ধকারে আমার ভয় লাগে। বাবা, আমাদের মানুর এত এনার্জি জানতাম না তো। আমার মতোই বক বক করো তুমি। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। অ্যাওয়ার্ড দে। মায়ের ঘরে আগে মোমবাতি জ্বালিয়ে আসি, দাঁড়াও। মিমি ঘর থেকে মাজার শাড়ি আঁচল গুজি নিয়ে বের হয়ে যায়। হঠাৎ অন্ধকারে রাজার সাথে ধাক্কা লাগলে রাজা ওর মাথার কাটা জায়গায় ব্যথা পায়। কে রে, চোখের মাথাকে হাঁটছে? নিজে অন্ধকারে অভিযানে নেমেছেন নাকি? এই মেয়ে, তুমি এরকম অন্ধকারে ঘুরঘুর করছো কেন? কাজ আছে আমার। আমি কি আপনার মতো অকম্মা? হোয়াট? অকম্মা মিন্স? কাজের ছেলে। ও হ্যাঁ, আমি তো কাজের ছেলেই। বলত কি এমনি এমনি বলি? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। রাজা অন্ধকারে এই মিমিকে তাড়া করে। মিমি দৌড়ে পালায় রান্নাঘরের দিকে। রাজা গিয়ে কারো হাত ধরে। এই, তুমি এত মোটা কবে হলে? সাথে সাথে কারেন্ট চলে আসে। রাজা দেখে, এ কি, এটা কি? ছি, কি লজ্জা! এ কি তুমি? এ কি? এটা কে? ছি, কি লজ্জা! এ কি তুমি এখানে? আগে আমি তো গিন্নিমার ঘরের জন্য মোমবাতি খুঁজতে আইছি। আচ্ছা আচ্ছা, যাও তুমি। বলছিলাম ছোট সাহেব, আপনার কি রাতকানা রোগ হয়েছে? আমারও গ্রামে এক কবিরাজ ঔষধ দেয়, আপনি বললে আমি নিয়ে আসবনি। হোয়াট দ্য? রাজা রেগে গেছে দেখে বুয়া পালিয়ে গেল। কি হচ্ছে রাজা বাবু? মেয়েদের হাত ধরে টানাটানির অভ্যাস হয়ে গেছে নাকি? রাজা একটা কথাও বলল না, সোজা গিয়ে মিমির চুল ধরে একটা কামড় বসিয়ে দেয় গলায়, তারপর ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ওই মা, যখন তখন রাক্ষসের মতো কামড়ে দিচ্ছে। এর কি সত্যি রক্ত খাওয়ার অভ্যাস আছে নাকি? মিমি রেগে নিজের রুমে চলে যায়, গিয়ে গলায় হাত দিয়ে নিজের রুমে পায়চারি করতে থাকে। কি গো, এভাবে গলায় হাত দিয়ে ঘুরপাক খাচ্ছ কেন? রাক্ষস বধ করব তাই। কি? না না, কিছু না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ঘুমালাম মানে? খাবা না? না, মুড নাই। গুড নাইট। ওকে, গুড নাইট। আমি বের হচ্ছি, অফিসে কাজ আছে। খেয়ে যান। ইচ্ছে করছে না, রাতের খাবার ডাইজেস্ট হয়নি। আমি খেয়েছিলাম স্পেশাল খাবার। মিমি ইশারা করে রাজাকে চুপ করতে বলছে। এই, তুমি কি ইশারা করছো? রাতের খাবার মানে? রাতে তো কেউ খায়নি। কই না তো। আরে কিসের না, ও ইশারা করেছিল আমাকে। কেন? খাবারটা তো ওই আমাকে বানিয়ে খাওয়াইছিল। আমাকে বাদ দিয়ে? আরে না, উনি মজা করছে, তাই না? মিমি মুখে বিড়বিড় করে রাজার দিকে রাগের চোখে তাকায়। হ্যাঁ, মজা করছিলাম, আমি যাই। এই বলে রাজা বের হয়ে চলে যায়। আমারও কাজ আছে, যাই আমি। এদিকে মিমিও চলে যায়। আচ্ছা, কি হলো ব্যাপারটা? বুঝলাম না কিছুই।
আদিক্ষেতা। সবাই নিজ নিজ কাজে যায়। মিমি লক্ষ্য করে দেখে রাজার মা আবার রেডি হয়ে কোথাও যাচ্ছে। মিমি ভাবে আজ রাজার মার পেছনে যেতেই হবে। কি এমন জায়গায় উনি যান যে এত ঝামেলার পরও যেতেই হবে? মিমি রাজার মার পেছনে বের হয় একটা ট্যাক্সি নিয়ে। রাজার মা একটা বাংলোতে গিয়ে গাড়িটা থামিয়ে ভিতরে চলে যায়। এই যে রাখেন রাখেন, আপনি দাঁড়ান, আমি আসছি। আরে বাস, এটা তো রাজপ্রাসাদ, কিন্তু আন্টি ভেতরে কি করছে কিভাবে জানবো? গিয়ে দেখি তো গেটে। মিমি গেটে গেলেও দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয় না। মিমি গেটের বাইরে থেকেই তাকিয়ে দেখে অনেক লম্বা লম্বা পালোয়ানের মতো বিদেশিরা সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। মিমি দারোয়ানকে জিজ্ঞাসা করে, ওরা কারা? ওরা হলো এই বাংলোর মালিকের লোক। ও, উনি বিদেশি? না, উনি বাংলাদেশের। তাহলে বিদেশি লোক কেন? এত কিছু বলতে পারবো না মেয়ে, উনি অনেক বড় লোক আর ওনার বিদেশে বাড়ি গাড়ি আছে। এখন যাও তো মেয়ে, বিরক্ত করো না। আচ্ছা দাদু, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আবার দেখা হবে। মিমি কোনো উপায় না পেয়ে চলে আসে। পরের দিন মিমি আবারও রাজার মায়ের পেছনে চলে যায়। গিয়ে দূর থেকে দেখে দারোয়ান বুড়ো পানি খাচ্ছে। মিমি বুদ্ধি করে এক প্যাকেট চিপস নিয়ে খেতে খেতে গিয়ে বলল, দারোয়ান দাদু কেমন আছো? তুমি আবার এসেছো? কি করব বলো, তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম দেখা করে যাই। আমার কলেজ এখানে পাশেই। এই আশেপাশে তো আমার জানা মতে কলেজ নেই। ওই পাশের মানে? এই রাস্তা দিয়ে যেতে হয়। ও আচ্ছা, তা বাবু তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আর ছোট ভাই। বাবা বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাহলে তো আমার থেকে তোমার অবস্থা বেশ খারাপ। আচ্ছা বাদ দাও ইমোশনাল ডায়লগ, এই নাও চিপস খাও। না, আমি খাবো না, তুমি খাও। আসলে আমার ছেলে এখানে দারোয়ান ছিল। ছেলে মারা যাবার পর আমাকে কাজটা দেয়। আমার বাইরের কারো খাবার নেওয়া নিষেধ আছে। বড় সাহেব আমার কোনোদিন কিছু অভাব রাখেনি। খুব ভালো মানুষ উনি। আচ্ছা খেতে হবে না, শোনো না, বলছিলাম ওই বুড়িটা কে গো? কাল এসেছি দেখলাম ভেতরে গেল, আজ আবার দেখলাম ভেতরে যাচ্ছে। আসতে বলো, শুনলে রক্ষা থাকবে না। উনি খুব ভালো মানুষ, এত টাকার মালিক হয়েও কোনো অহংকার নেই। তা তো বুঝলাম, কিন্তু উনি কে? উনি আমাদের বড় ম্যাডাম। বুঝিয়ে বলো। এই বাংলোর মালিক। কি মজা করছো আমার সাথে? আরে না, সত্যি। একটু আগেই তো বললা যে মালিক বিদেশে থাকতো, বড় সাহেব, এখন মেয়ে কিভাবে? আরে ইনি তো বড় সাহেবের গিন্নি। মাথায় হাত দিয়ে বসে যায়। কিরে দিদি ভাই, খারাপ লাগছে? এই নে। মিমি পানি নিয়ে নিজের মাথায় ঢেলে মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখলো রাজার মায়ের গাড়ি। সেটা দেখে সে লুকিয়ে গেল। দারোয়ান বিষয়টা লক্ষ্য করলো। গাড়ি বের হওয়ার পর মিমি বের হলো। এভাবে লুকিয়ে থাকার মানে কি? ওনাকে তুই চিনিস নাকি? উনি আমার হবু শাশুড়ি। ভালো মজা করতে পারিস। ওনার ছেলে তো কোনোদিন বিয়েই করবে না, আর করলেও কোনো কোটিপতির সুন্দরী মেয়েকে করবে। ওকে, দেখে নিও। মিমি কথাটা বলেই চলে আসে। বাড়িতে গিয়ে দেখে রাজার মা খুব চিন্তিত। আন্টি। কি রে মা, কই ছিলি? কলেজে যাসনি কেন? মানে তোমার ছেলে নিষেধ করলো। কেন? বললো আমার মতো স্টুডেন্ট না গেলেও চলে, তাই যাইনি। কি এত বড় সাহস? আজ আসুক। কি এত বড় সাহস? আজ আসুক। কার অপেক্ষা চলছে? রাজার মা গিয়ে রাজার কানটা টেনে ধরে। উফ, মম লাগছে তো। লাগার জন্য ধরেছি। তুই মিমিকে কলেজে যেতে নিষেধ করেছিস কেন? কই, কখন? রাজা তো অবাক হয়ে যায়, কারণ সে এমন কিছুই করেনি। মিমির দিকে তাকালে মিমি সুরসুর করে ঘরে চলে যায়। রাজা কানটানা আর বকা খেয়ে সব মেনে নিয়ে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে মিমিকে শায়েস্তা করা যায়। অন্যদিকে মিমি ভাবছে রাজার বাবা বাংলাদেশ আর ওর মা তার বাবার কাছে। এটা জানার পর রাজা কি অবস্থা করবে। আমার কোচিং আছে মানু, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসি। আমিও তো যাব, আমি অরিনের রুমে যাই তাহলে। ও অরিনের রুমে গিয়ে দেখলো তালা দেওয়া। ছেলেটা তালা এঁটে যায়। আন্টির রুমে যাও। ওকে। মিমি ওয়াশরুমে গিয়ে দেখে শাওয়ার দিয়ে পানি পড়ে না, কল ছাড়লেও পানি নাই। আসতে পারি? হোয়াই নট, আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন?
আমি আপনাকে কলেজে যেতে নিষেধ করেছি নাকি? মিমি পরিস্থিতি ভালো না দেখে পালিয়ে আসতে গেলে রাজা ওর হাত ধরে টেনের রুমে নিয়ে দরজাটা লক করে দিল। কি করলেন? চাবি কই? আমার কোচিং আছে, আমাদের রুমে পানি নাই, তাই এখানে আসলাম। আপনার রুমে তো পানি থাকে। যাও, কাজ শেষ করে এসো, আমার কাজ আছে। দরজাটা প্রবলেম হচ্ছে? ফ্রেশ হয়ে এসো, আমি খুলে দিব, যাও। মিমি ওয়াশরুমে চলে যায়। আসলে রাজাই মিমির রুমের পানিটা বন্ধ করে দিয়ে এসেছে। এদিকে রাজার মায়ের ঘরেরও একই অবস্থা, কারণ ও জানে এই 2 রুমের পানি বন্ধ মানেই মিমিকে ওর রুমেই আসতে হবে। একটু পর একটা জোরে আওয়াজ হয়। রাজা ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দেয়। মিমি দরজা খুলে বাইরে আসে। এ কি, এই অবস্থা কিভাবে হলো? আপনি ফ্রেশ হতে চেয়ে গোসল করে নিলেন? সাবান মেঝেতে রাখার জিনিস। আমার যেখানে ইচ্ছে হয় রেখে দেই। হা হা হা, আমাকে পিটুনি খাওয়ানো না, এখন বোঝো? আজ মা বাবা কেউ নেই বলে আমার সাথে সব সময় এরকম করেন। মিমি তো যথারীতি কান্না শুরু করে দিয়েছে। রাজার মন খারাপ হয়ে যায় মিমির কান্না দেখে। রাজা মিমির কাছে গিয়ে চোখের পানিটা মুছিয়ে দেয়। মিমি আহ্লাদে দশখানা হয়ে যায়। রাজা বের হয়ে এসে দরজা খুলে বাইরে গিয়ে টেবিলে খেতে বসে। মিমি রেডি হয়ে বেরিয়ে নিজের রুমে যায়। রাজা মিমিকে দেখে খাবার মুখে না নিয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাইয়া একটু খাইয়ে দে না, আমার দেরি হয়ে যাচ্ছে। এই ভাইয়া। হ্যাঁ, খাইয়ে দে। আর কি করার, রাজা নিজে না খেয়ে মানুকে খাইয়ে দিতে লাগলো। যদিও মানু অবাক হয়, কারণ এর আগে রাজা কোনোদিন খাইয়ে দেয়নি। চাইলেও ঝাড়ি খেয়েছে মানু। রাজা না খেয়ে হঠাৎ উঠে মিমির ঘরের দিকে দরজাটা আটকে দিল। মানু হাবলের মতো তাকিয়ে রইল। এই কি, আপনি এই রুমে এসে দরজা দিচ্ছেন কেন? এসব পরে কোথায় যাবে তুমি? চুলগুলো সামনে নিয়ে। কেন, ভালো লাগছে না? রাজা মিমির হাতটা শক্ত করে ধরে বলে, এভাবে বাইরে গেলে আমি তোমার কি হাল করব তুমি ভাবতেই পারবে না। কি করবেন আমিও দেখব। রাগিও না, শুধু শুধু চেঞ্জ করে নাও এখনই। খারাপ কোথায়? শাড়িই তো। এটা শাড়ি? ও আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি এটা শাড়ি। তুমি না বললে বুঝতে পারতাম না। আর এইটা না পরে শুধু ব্লাউজ শাওয়া পরে বের হলেই পারো, কি দরকার এটা পরার? ছি, কি বাজে বকছেন। এটা কেমন ব্লাউজ? পিছনের কাপড় কই? পুরাই ফাঁকা। আর হাত এত ছোট কেন? শরীরের 90% দেখিয়ে ঘুরতে বের হবে কেন শুনি? কোচিংয়ে এমন কে আছে? কাকে দেখাতে যাবে? আমার লাগছে, ছাড়ুন। আমি গেলে আপনার কি? আমার কি বোঝো না তুমি? না বললে বুঝবো কিভাবে? আমি কি জিতছি নাকি? একদম ন্যাকাবি করবা না, আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও না? কি রে ভাইয়া, দরজা কেন দিলি? কোচিংয়ে যাব, খোল। মানু ডাকছে, ছাড়ুন। রাজা রেগে গিয়ে মিমিকে কাছে টেনে নিয়ে ওর হাত দুটো পিছনে মুচড়ে ধরে। রাজা মিমির পিঠে খামচে ধরে, আর সেই জায়গায় সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়। তারপর দরজা খুলে চলে যায়। মিমি উপায় না পেয়ে শাড়ি চেঞ্জ করে চলে যায়। ভাইয়া কি বললো তোমাকে যে শাড়ি খুলে রেখে আসলে? না, কিছু না। বলতে না চাইলে জোর করব না। কোচিং শেষে মিমি বাসায় এসে ছাদে গিয়ে বসে থাকে। রাত হয়ে যাচ্ছে। রাজা মিমিকে না দেখে এদিক ওদিক খোঁজে, কিন্তু পায় না। তারপর কি করবে ভেবে রাজা ওর বোনের রুমে যায়। মানু, মিমি তোর সাথে গেছিল না? হ্যাঁ, ও তো ছাদে গিয়েছিল।